আমরা যদি আকারে একটি অণুর সমান ছোট হয়ে যাই আর কোনো একটি প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের তরলে ভাসতে ভাসতে নিউক্লিয়াসটা পার হই, হঠাৎ আমাদের চোখ আটকে যাবে শিমের বিচির মতো দেখতে উজ্জ্বল দ্বিস্তর পর্দাযুক্ত এক অদ্ভুত দুর্গের দিকে। হ্যাঁ, আর সবচেয়ে অবাক করা বিষয় হল ব্যাকটেরিয়ার মতো আদিকোষী জীবে কিন্তু এর কোনো অস্তিত্বই নেই, কিন্তু উদ্ভিদ ও প্রাণীসহ সমস্ত প্রকৃতকোষী জীবে এটি একেবারে সদর্পে বিরাজমান। আমরা কোষের সবচেয়ে পরিশ্রমী অংশ মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলছি। এটি মূলত কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে বলে একে কোষের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার প্ল্যান্ট বলা যায়, কিন্তু আমার কাছে সবচেয়ে বিস্ময়কর লাগে যে একে বিজ্ঞান জগতে অর্ধ স্বনির্ভর বা অর্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু হিসেবে ডাকা হয়। মানে একটা অঙ্গাণু হয়েও সে প্রায় স্বাধীন। একদম। আর এই অর্ধ স্বনির্ভর তকমাটাই তো জীববিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটির দিকে ইঙ্গিত করে। 1850 সালের দিকে সুইস বিজ্ঞানী অ্যালবার্ট ভন কলিকার যখন প্রথম পতঙ্গের পেশিকোষের সাইটোপ্লাজমে, মানে যাকে সার্কোপ্লাজম বলা হয়, সেখানেই ক্ষুদ্র অঙ্গাণুটি লক্ষ্য করলেন, তিনি এর নাম দিলেন সার্কোসোম। তখনও তো কেউ জানত না এর আসল কাজ কি। এরপর 1882 সালে বিজ্ঞানী ডব্লিউ ফ্লেমিং কোষে সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া দেখতে পান। তিনি আবার সুতার মতো দেখতে বলে এর নাম দেন ফিলা। ঠিক। এরপর 1890 সালে রিচার্ড অ্যাল্টম্যান এর নাম রাখেন বায়োব্লাস্ট, কারণ তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এটি কোষের প্রাণশক্তির সাথে গভীরভাবে জড়িত। মানে দানা থেকে সুতা, এরপর আবার বায়োব্লাস্ট, নামকরণের এই দীর্ঘযাত্রার অবসান ঘটে 1898 সালে এসে, তাই না? কার্ল বেন্ডা গ্রিক শব্দ মিটোজ বা সুতা এবং ট্রন্ড্রিয়ন বা দানা, এই দুটি শব্দ মিলিয়ে এর বর্তমান নাম প্রদান করেন মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, যার একবচন রূপ হল মাইটোকন্ড্রিয়ান। আর হ্যাঁ, এটি যে কোষের শক্তির মূল উৎস, সেই ধারণা থেকে ফিলিপ সিকেভিজ একে প্রথম পাওয়ার হাউস বলে ডাকেন। দেন এই অঙ্গাণুর উৎপত্তি, আকৃতি আর সংখ্যার দিকে তাকালেও কিন্তু অবাক হতে হয়। আমি জানতাম না যে কোষ বিভাজনের সময় কোষে আগে থেকে বিদ্যমান মাইটোকন্ড্রিয়াই নিজে নিজে বিভাজিত হয়ে নতুন মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করে। এটা এর অর্ধস্বাধীনতারই একটা রূপ। আর তুমি যদি আকৃতির কথা বলো, এর কোনো স্থিরতা নেই। কোষের স্লাইডে এটি বৃত্তাকার, দণ্ডাকার, সূত্রাকার, দানাদার, সর্তিনাকার বা এমনকি তারকাকারও হতে পারে। আর আয়তন? আয়তনের দিক থেকে দৈর্ঘ্য সাধারণত 0.3 থেকে 40 মাইক্রন পর্যন্ত হয়, তবে সূত্রাকার হলে সেটা 40 থেকে 70 মাইক্রন পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে। আবার বৃত্তাকার হলে ব্যাস হয় 0.2 থেকে 2 মাইক্রন। দণ্ডাকার হলে দৈর্ঘ্য 9 মাইক্রন এবং প্রস্থ 0.5 মাইক্রন হয়। অবাক করা বিষয় হল, কোষের মোট আয়তনের প্রায় 20% স্থান একাই দখল করে এরা। ওয়াও! আর সংখ্যার ক্ষেত্রে আমি শুনেছি একটি কোষে গড়ে 300 থেকে 400 বা মতান্তরে 100 থেকে 2000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকে। একদম ঠিক। কোষ কতটা সক্রিয় তার ওপর সংখ্যাটা নির্ভর করে। প্রাণীর যকৃৎ বা লিভার কোষের শক্তির অত্যধিক চাহিদা থাকে বলে সেখানে 1000 বা তার বেশি থাকে। অ্যামিবাতে তো আরও অনেক বেশি থাকে। আবার বার্ধক্যের সাথে সাথে এর সংখ্যা হ্রাস পেতে থাকে। দেন আমরা যদি এর ভৌত গঠনের দিকে যাই, মানে বাইরের দেয়ালটা পরীক্ষা করি, তবে লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন বা আবরণী দেখতে পাব। বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন এবং মূলত সুরক্ষার কাজ করে। হ্যাঁ, বাইরের এই পর্দাটা নিছক কোনো জড় দেয়াল নয়। এই বাইরের প্রাচীরে পোরিন নামক এক ধরনের ইন্টিগ্রাল প্রোটিন থাকে, যা অনেকটা দুর্গের প্রবেশদ্বারের মতো কাজ করে। এই পোরিনগুলো দিয়ে তো বিভিন্ন আয়ন ও ক্ষুদ্র অণু সক্রিয় ট্রান্সপোর্টে যাতায়াত করতে পারে, তাই না? একদম। তবে মনে রাখতে হবে, বাইরের পর্দায় কোনো ইটিসি বা এটিপি তৈরির এনজাইম, মানে এটিপি সিনথেসিস থাকে না। আর বাইরের পর্দা এবং ভেতরের পর্দার মাঝখানে 6 থেকে 8 ন্যানোমিটারের একটা ব্যবধান থাকে। দেন এই পোরিনের দরজা পার হয়ে ভেতরে ঢুকলেই আমরা দুটি প্রকোষ্ঠ দেখতে পাই। দুটি মেমব্রেনের মাঝের ফাঁকা স্থানটি হল বহিস্থ কক্ষ বা আন্তঃমেমব্রেন ফাঁক, যা কোএনজাইম সমৃদ্ধ তরলে পূর্ণ। ঠিক, কিন্তু ভেতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ একেবারে কেন্দ্রীয় অঞ্চলটি, যাকে অভ্যন্তরীণ কক্ষ বা আন্তঃপ্রকোষ্ঠ বলা হয়, সেটি কিন্তু বাইরের মতো তরল নয়। এটি জেলির মতো ঘন সমসত্ব ধাত্র পদার্থ বা ম্যাট্রিক্স দ্বারা পূর্ণ থাকে।
এই জেলির মতো ম্যাট্রিক্সটাই তো কোষীয় কারখানার মূল ফ্লোর, যেখানে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। হ্যাঁ, ঘন জেলির মতো পরিবেশ হওয়ার কারণে এনজাইম আর রাসায়নিক অণুগুলো খুব কাছাকাছি থাকে, ফলে বিক্রিয়াগুলো খুব সহজে সম্পন্ন হতে পারে। দেন এই ম্যাট্রিক্সকে ঘিরে থাকা ভেতরের মেমব্রেনের নকশা বা ক্রিস্টিগুলো তো আরও অদ্ভুত। বাইরের পর্দার মতো এটি মসৃণ নয়, বরং নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। আর এই ভাঁজগুলোকে ক্রিস্টা বা বহুবচনে ক্রিস্টি বলে। এগুলো অনুপ্রস্থ বরাবর থাকে এবং ম্যাট্রিক্সকে অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। ক্রিস্টির ভেতরের ফাঁকা স্থানকে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান বলা হয়, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে সরাসরি যুক্ত। ভেতরের মেমব্রেন এমন কুচকানো থাকার কারণ মূলত সারফেস এরিয়া বা পৃষ্ঠতল বৃদ্ধি করা, তাই তো? একদম তাই। পৃষ্ঠতল যত বেশি হবে, শক্তি উৎপাদনের যন্ত্রপাতি বসানোর জন্য তত বেশি জায়গা পাওয়া যাবে। দেন এই যন্ত্রপাতিগুলো মানে অক্সিসোম আর এটিপি সিনথেসিসগুলো কিভাবে সাজানো থাকে সেটা আসলেই দারুণ। ক্রিস্টির গায়ে অতি সূক্ষ্ম দানার মতো গোলাকার বস্তু থাকে, যাকে এটিপি সিনথেসিস বা F1 কণিকা বলে। হ্যাঁ, এখানে এটিপি সংশ্লেষিত হয়। পূর্বে বিজ্ঞানীদের কাছে এদের পরিচিতি ছিল অক্সিসোম নামে। এই বৃন্তক অক্সিসোমের আবার মস্তক, মোটা ও ভূমি, এই তিনটি অংশ থাকে। দেখতে একেবারে ললিপপের মতো। ঠিক। আর সম্পূর্ণ ক্রিস্টি জুড়ে অসংখ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইটিসি সজ্জিত থাকে। ইটিসি একটা অ্যাসেম্বলি লাইনের মতো কাজ করে, আর এই ললিপপ আকৃতি এটিপি সিনথেসিসগুলো মাইক্রো জেনারেটরের মতো কাজ করে প্রচুর শক্তি তৈরি করে। দেন আমরা এবার এমন একটা তথ্যে আসছি যা সবচাইতে বড় রহস্য। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে নিজস্ব গোলাকার, প্যাঁচানো ও দ্বিসূত্রক ডিএনএ এবং 70S আকৃতির রাইবোজোম থাকে। আর এই গঠন পুরোপুরি ব্যাকটেরিয়ার কোষে পাওয়া ডিএনএ এবং রাইবোজোমের হুবহু অনুরূপ। সাধারণ ইউক্যারিওটিক কোষে থাকে 80S রাইবোজোম, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 70S। অবিশ্বাস্য! নিজস্ব এই ডিএনএ না থাকলে তো মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসন সম্পন্ন করা একেবারেই অসম্ভব হতো। একদম। এটা পরবর্তী বড় রহস্যের একটা বিশাল সূত্র বা হিন্ট দেয় আমাদের। এর রাসায়নিক গঠনের প্রাথমিক উপাদানগুলো শুনলে মনে হয় কোনো নিখুঁত কেমিক্যাল রেসিপি। শুষ্ক ওজনের প্রায় 65% বা মতান্তরে 60 থেকে 70% হল প্রোটিন। হ্যাঁ, আর 29% গ্লিসেরাইড সমূহ এবং 25 থেকে 35% লিপিড থাকে। এই লিপিডের মধ্যে 4% লেসিথিন ও সিফালিন এবং 2% কোলেস্টেরল থাকে। এছাড়া কিছু অজৈব পদার্থ বিদ্যমান। সাধারণত কোনো পর্দায় এত বিশাল পরিমাণ প্রোটিন থাকে না, তাই না? কারণ এখানকার প্রোটিনগুলো নিছক দেয়াল নয়, এরা আসলে অসংখ্য এনজাইম, পোরিন আর ওই যে বললাম এটিপি সিনথেসিস, সেই কর্মী দলের অংশ। লিপিড অংশের বৈচিত্র্য দেখলে সেটা আরও পরিষ্কার হয়। লিপিডের মধ্যে 90% হল ফসফোলিপিড এবং বাকি 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটেনয়েড ও ভিটামিন ই। মাইটোকন্ড্রিয়া ঝিল্লি প্রচণ্ড মাত্রায় লিপোপ্রোটিন সমৃদ্ধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপেন নামক একটি বিশেষ ফসফোলিপিড থাকে। এনজাইম ও কোএনজাইম ম্যাট্রিক্স এবং 2 ঝিল্লির মাঝে বিস্তৃত থাকে, সাথে 0.5% আরএনএও থাকে। এই 100 ধরনের এনজাইমের উপস্থিতি প্রমাণ করে যে এটা অত্যন্ত সুসজ্জিত একটা রাসায়নিক ল্যাবরেটরি। দেন এই যে নিজস্ব ব্যাকটেরিয়াল ডিএনএ, 70S রাইবোজোম, এই সব কিছু থেকে তো সেই বিখ্যাত এন্ডোসিম্বায়ন্ট থিওরি আসে। ব্যাপারটা জীববিজ্ঞানের ইতিহাসের অন্যতম সেরা লুকাছুরি এবং একত্রীকরণ। ঠিক তাই। ইউক্যারিওটিক কোষে থাকা মাইটোকন্ড্রিয়া কোষের এন্ডোসিম্বায়ন্ট হিসেবে পরিচিত। ধারণা করা হয় প্রকৃত কোষ দ্বারা এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত কিছু ব্যাকটেরিয়া থেকে এর উৎপত্তি। মানে বিশাল একটা কোষ একটা ব্যাকটেরিয়াকে গিলে খেয়েছিল, কিন্তু হজম করেনি। হ্যাঁ, ব্যাকটেরিয়াটি শিকার থেকে টিকে গেল আর বিনিময়ে শক্তি দেওয়া শুরু করল। ধীরে ধীরে সেটা কোষের অবিচ্ছেদ্য পাওয়ার হাউসে পরিণত হল। দেন নিজস্ব ডিএনএ, আরএনএ, রাইবোজোম এবং উৎসেচক থাকায় মাইটোকন্ড্রিয়া নিজের প্রোটিন নিজে সংশ্লেষ করতে পারে এবং বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এজন্যই এটি অর্ধ স্বয়ংক্রিয় সত্তা। কিন্তু এই অর্ধ স্বাধীনতার একটা মারাত্মক বিপদও আছে।
নিজস্ব mtDNA-তে মিউটেশন ঘটলে প্রায় 100 ধরনের মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হতে পারে। বৃদ্ধ বয়সের পার্কিনসন, অ্যালজাইমার এবং টাইপ 1 ডায়াবেটিসের মতো মারাত্মক রোগগুলো এই ডিসঅর্ডারের সাথেই সরাসরি সম্পর্কযুক্ত, তাই না? একদম। মানুষের সামগ্রিক স্বাস্থ্য কিভাবে এই ক্ষুদ্র অঙ্গাণুটির ত্রুটিহীন কর্মক্ষমতার উপর নির্ভরশীল তা ভাবলে অবাক হতে হয়। দেন কাজের দিক থেকেও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা শুধু শক্তি উৎপাদনে সীমাবদ্ধ নয়। শ্বসনের যাবতীয় এনজাইম ও কোএনজাইম সরবরাহ করে এটিপি উৎপাদন করা এর প্রধান কাজ। নিজস্ব ডিএনএ আরএনএ তৈরি করে, পাশাপাশি প্রোটিন, স্টেরয়েড ও লৌহ সংশ্লেষ ঘটায় এবং স্নেহ বিপাকে অংশ নেয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হল জননকোষ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু গঠনেও এটি সরাসরি সহায়তা করে। হ্যাঁ, প্রজননের মতো শক্তিনিবিড় কাজে শুক্রাণু ছুটে চলার যে গতি, সেটা সম্পূর্ণ মাইটোকন্ড্রিয়ার নিরবিচ্ছিন্ন শক্তির যোগান থেকেই আসে। দেন বিপাকীয় চক্র আর আয়ন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটা বিশাল শহরের ট্রাফিক সিস্টেমের মতো কাজ করে। গ্লাইকোলাইসিস বাদে শ্বসনের সবকটি বিক্রিয়া, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং ফ্যাটি অ্যাসিড চক্র এখানেই ঘটে। এটি কোষের প্রয়োজনীয় বস্তুর সৃষ্টি, ভাঙন ও পুনরুৎপাদন করে। কোলেস্টেরল, নিউরোট্রান্সমিটার বিপাক এবং অ্যামোনিয়া নির্বিষ্করণে অংশ নেয়। রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করে। আর কোষে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং সালফাইড ইত্যাদি ক্যাটায়নের সঠিক ঘনত্ব রক্ষা করে ও সঞ্চিত রাখে। অ্যামোনিয়া নির্বিষ্করণ বা নিউরোট্রান্সমিটার বিপাকের মতো সূক্ষ্ম রাসায়নিক ব্যবস্থাপনা কিন্তু আমাদের মস্তিষ্কের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। দেন আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা এর বহির্গঠন ও অন্তর্গঠনের আন্তঃসম্পর্কের একটা চমৎকার ডুয়ালিটি দেখতে পাই। মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন বা বাইরের মেমব্রেনটি হল রক্ষণাত্মক, যা ভেতরের বস্তুকে রক্ষা করে এবং কাঁচামাল ও দ্রব্যের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। আর অন্যদিকে ভেতরের ক্রিস্টি বা অন্তর্গঠন হল কর্মধায়ক, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে জৈব মুদ্রা বা শক্তি উৎপন্ন হয়। রক্ষক আর কর্মধায়কের এই চমৎকার ভারসাম্যই কোষকে বাঁচিয়ে রাখে। কিন্তু এখানেই একটা মারাত্মক টুইস্ট আছে। মাইটোকন্ড্রিয়া কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। যে অঙ্গাণুটি কোষকে বাঁচিয়ে রাখার জন্য নিরন্তর শক্তি যোগায়, ঠিক সেই অঙ্গাণুটি আবার কোষের মৃত্যুর চূড়ান্ত সুইচটি নিয়ন্ত্রণ করে। জীবন ও মৃত্যুর এই দ্বৈত নিয়ন্ত্রণের পেছনে প্রকৃতি আর কি রহস্য লুকিয়ে রেখেছে তা সত্যিই ভাবনার বিষয়।